আব্দুল হামিদের বিদেশ যাত্রা তদন্তে ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে অধ্যাদেশের খসড়া অনুমোদন। নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত ৭২-এর সংবিধান সংশোধনের পক্ষে আইন উপদেষ্টা। রাষ্ট্র কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগের ৭ প্রস্তাব। আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধের দাবি জুলাই আন্দোলনে আহতদের। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কড়া বার্তা ডিআইজির। এবং দেশজুড়ে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন। ক্ষমা ও অহিংসার বাণীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠার আহ্বান বৌদ্ধ সম্প্রদায়ের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা তদন্তে ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। সভাপতির দায়িত্বে আছেন অধ্যাপক সিআর আবরার, সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান ও ডক্টর এম শাখাওয়াত হোসেন। কমিটি বিদেশ গমনের প্রক্রিয়া, কর্তৃপক্ষের ভূমিকা ও ব্যর্থতা খতিয়ে দেখে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তদন্তে প্রয়োজনীয় তথ্য, সাক্ষ্য ও সহায়তা পেতে সংস্থাগুলো বাধ্য থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সচিবিক সহায়তা দেবে। সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধনটি সোমবার অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। এদিকে এলডিসি থেকে উত্তরণকে অর্থবহ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মুনতাসির মামুনের রিপোর্ট। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বর্তমান আইনে কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করা গেলেও তার কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ ছিল না। সংশোধনীতে তা স্পষ্ট করে যুক্ত করা হয়েছে। এছাড়া অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধানও যুক্ত করা হয়েছে। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করে প্রজ্ঞাপন হতে পারে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এদিকে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণকে অর্থবহ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে বৈঠকে তিনি বলেন, চলমান প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। নতুন সংবিধান প্রণয়নে অনেক দেরি হবে জানিয়ে তার আগ পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার পক্ষে মত দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারে নাগরিক উদ্যোগ বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। এতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে উচ্চকক্ষ গঠনসহ ৭টি প্রস্তাব দিয়েছে নাগরিক জোট। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন। মনিরুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্রের প্রয়োজনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতেই আত্মপ্রকাশ ঘটে নাগরিক জোটের। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শীর্ষক আলোচনার আয়োজন করে নতুন এই জোট। এতে অংশ নেন সরকারের আইন উপদেষ্টা সহ রাজনীতিক এবং বিশিষ্টজনেরা। আদর্শ রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণে সংবিধানের ৭ প্রস্তাব দেয় সংগঠনটি, যাতে সংসদে ১০০ আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, সাংবিধানিক নিয়োগ, প্রধানমন্ত্রীর সময়সীমা, সংসদীয় স্থায়ী কমিটি, বিরোধী দলীয় স্পিকার, নারীদের সরাসরি ভোট সহ জুলাই সনদ ঘোষণার দাবি রয়েছে। রাজনৈতিক দলগুলোকে সংবিধান সংস্কারের ৭টি প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশের জন্য কিছু করার সুযোগ হাতছাড়া করতে চান না প্ল্যাটফর্মের উদ্যোক্তারা। মেরুদণ্ড সোজা রেখে বলতে চায়নি বাংলাদেশি, সেই কারণেই আমাদের একসাথে আসা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধানে স্বৈরতন্ত্র হয়ে ওঠার সুযোগ থাকায় জাতীয় সনদ বাস্তবায়ন জরুরি। সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোন রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই,
প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট তৈরি হয় না, তাই সব উত্তর সংবিধানে না খুঁজে আইনের মাধ্যমেও সমাধান করা যায়। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত যে সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। সব উত্তর সংবিধানে খুঁজে না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মত দ্বিমত রয়েছে, তারপরও প্রস্তাবনা নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন তারা। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার চান জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটি আমাদের সামনে স্পষ্ট করতে হবে। একই সাথে সংস্কারের ঐকমত্যে আসলে আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। আর দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আশঙ্কা জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐকমত্য হতে পারবো সত্য, সেটাও ঠিক নয়, বাট আমরা তো আলাপ করতে পারছি। আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এইখানে যে আমরা জাতীয় ঐকমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। পাশাপাশি দ্রুত জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা এবং শহীদ পরিবারের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবিও জানান তারা। মেন যে নিষিদ্ধ দ্বারা আওয়ামী লীগ যে দলটা ওইটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা হয় নাই, আর আমাদের যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটাও দেয় নাই। আমাদের দাবি আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা হয়েছে ভারতীয় একটা এজেন্ট, ঠিক আছে, যারা একটা সন্ত্রাসী দল। আমরা চাই এদেরকে নিষিদ্ধ করা হোক। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না বলে কড়া বার্তা দিলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। আর মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান নাসিরুল ইসলাম জানালেন, অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকার কথা। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এসইউ সেলিমের প্রতিবেদন। দায়িত্ব নেওয়ার পর রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলন করেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। বিগত সময়ে কিছু অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানান তিনি। থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত করার আশ্বাস দেন তিনি। থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি। আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান নাসিরুল ইসলাম ছিনতাই, চাঁদাবাজি সহ নিষিদ্ধ সংগঠনের সব অপরাধ বন্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। আমরা যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে, আমরা আইনের ব্যবহার করে থাকি। তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। রাজধানী সহ সারা দেশে স্বর্ণের দোকানে ডাকাতিতে জড়িত একটি চক্রের 7 সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করার কথাও জানান তিনি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ফ্যাসিবাদের দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তদন্ত প্রতিবেদন দাখিল করা হতে পারে। ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ওই দিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
বাংলাদেশের কয়েকটি ইউটিউব চ্যানেল ব্লক করায় ভারতের সমালোচনা করেছেন সাধারণ মানুষ। তাদের মতে এটি ভারতের প্রতিহিংসামূলক আচরণের বহিঃপ্রকাশ। পিআইবি মহাপরিচালক বলছেন এর প্রতিবাদে বাংলাদেশেরও পদক্ষেপ নেওয়া উচিত। আর ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা বললেন এ ঘটনায় ভারতের ওপর চাপ বাড়াতে হবে। রেজা খানের প্রতিবেদন। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে গত 9 মে ইউটিউবে মোহনা টেলিভিশন সহ বাংলাদেশের 4টি টিভি চ্যানেল ব্লক করে দেয় ভারত সরকার। পরদিন শনিবার তালিকায় যুক্ত হয় আরও 2টি চ্যানেল। পরে আরও 3টি টেলিভিশন সহ 4 ইউটিউবারের ব্যক্তিগত চ্যানেল বন্ধ করে দেয় ভারত। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের মানুষ। বাংলাদেশের উপরে তাদের যে আধিপত্য ছিল, এখন তো বাংলাদেশের উপরে সেই আধিপত্য তারা দেখাতে পারে না। এই হিংসাত্মক যে মনোভাব এখান থেকেই তারা করেছে। এই চ্যানেলগুলো মাধ্যমে মানুষ সঠিক তথ্যগুলোই সবসময় পেত, কিন্তু ভারতের এই সঠিক তথ্যটা সহ্য হয়নি। এই চ্যানেলগুলো ব্লক করছে, এগুলো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ব্যাংকক সফরকালে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বাংলাদেশি মিডিয়ার ওপর খড়গহস্ত হয়েছেন মোদী, যা কোনোভাবেই কাম্য নয় বললেন বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা। ব্যাংককে মোদি ইউনূস মিটিংয়ের কথা স্মরণ করতে পারি, সেখানেও কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়টা উত্থাপন করা হয়েছিল। সরকার যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা সন্তোষজনক না। আমি মনে করি যে এই চাপটা অব্যাহত রাখতে হবে। আমি অবশ্যই এটা পুনর্বিবেচনা করার দাবি জানাবো ভারতের কাছে। আর আমাদের সরকারকেও বলবো যে তারা যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে ভারতের যে সমস্ত মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং অপপ্রচার তথাকথিত খবর তারা পরিবেশন করে, সেটার বিরুদ্ধে বাংলাদেশেরও ব্যবস্থা নেওয়া উচিত। বিভিন্ন গবেষণা মতে বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোর দেশ হিসেবে ভারত বারবার চিহ্নিত হয়েছে। তাই বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তারা চায় না যে ভারতের মানুষ অন্য সত্য জানুক, তারা সেই সত্যই তারা প্রতিষ্ঠা করবে যেটা হচ্ছে তাদের মন গড়া। আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমরাও আমাদের যে সতর্কতামূলক হুঁশিয়ারিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। ভারতীয় মিডিয়া ও সরকারের বাংলাদেশ বিরোধী মিথ্যা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস প্রয়োগ জরুরি বলে মত দেন পিআইবি মহাপরিচালক। মিথ্যা আমরা অপপ্রচার এগুলোর বিরুদ্ধে আমাদের তো ফিল্টার লাগবে। আমাদের তো ভাইরাস আসলে তো অ্যান্টিভাইরাসটা আমাদের জরুরি হয়ে পড়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশে আর সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না, প্রতিটি নাগরিক বাস করবে বাংলাদেশি পরিচয়ে। চট্টগ্রাম থেকে আফসানা নূরের সহযোগিতায় তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বৌদ্ধ সম্প্রদায়। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপি নেতারা। যে দলের নেতৃত্বে, যে দলের পাশে থাকবেন, যে দলের নেতৃত্বে ক্ষমতা আসলে সমস্ত দলগুলো নিরাপদে, সমস্ত ধর্ম নিরাপদে থাকবে। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনায় রিজভী বলেন গৌতম বুদ্ধের অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই জগৎ সংসারে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মহামতি গৌতম বুদ্ধের তার যে প্রেমময় বাণী, এটা যদি আমরা প্রত্যেকে ধারণ করি তাহলে এদেশেও হানাহানি থাকবে। বিভিন্ন মহল থেকে নির্বাচনের দাবি উঠলেও অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে, তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা করে নির্বাচন দিই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিষ্ঠুর। এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সিটি মেয়র সহ বিএনপি নেতারা। এ নিয়ে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশে আর সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে, এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশী। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না।
রাজনৈতিক ভিন্নতা থাকলেও অপরের মতকে সম্মান জানাতে হবে বলে মন্তব্য করেন তিনি। মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়কে বিএনপি ইতিবাচকভাবে নিয়েছে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি ঝুলিয়ে রেখে নির্বাচন বিলম্বিত করার আশঙ্কা রয়েছে। রোববার নয়াপল্টনের নিজ কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন গত 16 বছর আওয়ামী লীগ একনায়কতন্ত্র চালিয়ে দেশে স্বৈরাচার কায়েম করেছিল। নানা অত্যাচার, নির্যাতন আর গুম খুনের মাধ্যমে বিরোধী মত দমন করার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি নির্বাচনটাকে গুরুত্ব দিচ্ছে, একটা নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচন, যেখানে জনগণ ভোট দিয়েছে। আওয়ামী লীগের যে কর্মকাণ্ড 16 বছরে, তাতে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করাটা অস্বাভাবিক না, স্বাভাবিক। আওয়ামী লীগ অলিখিতভাবে এই কার্যক্রমটা করছে, এরা লিখিতভাবে ঘোষণা দেওয়া করবে। এখন সরকারকে এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে সদা জাগ্রত থাকবে তার প্রশাসন। ক্ষমা ও অহিংসার মর্মবাণী নিয়ে দেশ জুড়ে পালিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব বুদ্ধ পূর্ণিমা। বিশেষে দিনটি উপলক্ষে বিহারগুলোতে পূজা, মোমবাতি প্রজ্বলন ও বুদ্ধবাণী প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। মহামতি বুদ্ধের জীবন ও কর্মের অনুসরণের মাধ্যমেই যুদ্ধোন্মুখ বিশ্বে শান্তি আসতে পারে বলে মনে করেন এ ধর্মের অনুসারীরা। এমআর আসাদের রিপোর্ট। বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের 3টি তাৎপর্যপূর্ণ ঘটনা জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল বুদ্ধ পূর্ণিমায়। তার জন্ম, বোধিলাভ ও এই 3টি তাৎপর্যপূর্ণ ঘটনা বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম বৈশাখী পূর্ণিমা। দিনটিকে কেন্দ্র করে বিহারগুলোতে নেওয়া হয় বিশেষ পূজার উদ্যোগ। বুদ্ধের অহিংসার বাণী প্রচার, বোধিবৃক্ষ ঘিরে থেকে শ্রদ্ধা জানান ভক্তরা, মোমবাতি জ্বালিয়ে ভক্তি জানান অনুসারীরা। তার দর্শন শান্তির দিকে নিতে পারে, আর কিছু না। তাকে ফলো করলেই পুরো পৃথিবী শান্ত হয়ে যাবে। বুদ্ধ বলেছেন যে যারা হানাহানি করবে, মারামারি করবে, এতে কোনোদিন সুখ আসবে না, দুঃখই আসবে। জগতে শত্রুতার দ্বারা শত্রুতার ধ্বংস হয় না, মৈত্রীতার দ্বারা মিত্রতার দ্বারা শত্রুতার ধ্বংস হয়। ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ বলেন, গৌতম বুদ্ধের বাণী যুদ্ধং দেহি বিশ্বকে শান্ত করতে পারে। সিদ্ধার্থের ধর্ম, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ, এই তিনটি স্মৃতিকে কেন্দ্র করে আজকের এই বুদ্ধ পূর্ণিমা শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে এই বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আজকের এই পৃথিবীতে তথাগত বুদ্ধের বাণী প্রচারিত হোক এবং পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এই কামনায় করতেছি। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন বলেও মত দেন তিনি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নানা আয়োজনে বান্দরবানেও উদযাপিত হলো বুদ্ধ পূর্ণিমা। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনটি পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রোববার রাজবাড়ী প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করেন পূজারীরা। পরে বিহারে পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সকলকে পবিত্র বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাই। সকালে আমরা এই যে চন্দন জল ঢেলেছি বোধি বৃক্ষে, আর এখন হচ্ছে কি আমরা ছ্যাং দিতে আসছি বিহারে। এই দিনে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী নর নারী সকল বয়সের মানুষ সকালে বিহারে এসে শীল গ্রহণ করে এবং বোধি বৃক্ষের নিচে চন্দনে জল ধারা আমরা সিঞ্চন করে থাকি। সারা দেশে কাল বৈশাখী ঝড় ও বজ্রঘাতে 11 জন নিহত হয়েছে। এর মধ্যে কেবল ব্রাহ্মণবাড়িয়াতেই পৃথক স্থানে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে 3 ও নওগাঁর মান্দায় 1 জন নিহত হয়েছে। এদিকে ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে 2 জন। নিহতরা হচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মারাকুড়ি এলাকার রাজমিস্ত্রি সজিব মিয়া ও কৃষক সুরজ মিয়া। খবর পেয়ে স্থানীয়রা এসে গাছ সরিয়ে নিহতদের উদ্ধার করে। এদিকে তাপপ্রবাহে পুড়ছে দেশ। আবহাওয়া অফিস তথ্যমতে ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়েই বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে শিগগিরই তাপমাত্রা কমবে।
আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রকৃতিই শেষ আশ্রয়, এ সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই। অন্তত দেশ জুড়ে চলমান তাপ প্রবাহ তাই প্রমাণ করছে। সূর্যের চোখ রাঙানিতে ক্লান্ত শ্রমজীবীরা জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। গ্রীষ্মের গরমে ওষ্ঠাগত প্রাণ, তাই তো স্বস্তি পেতে তুরাগের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু কিশোরের দল। দেশের প্রায় সবকটি জেলায় বইছে তাপ প্রবাহ। শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা চড়েছে 40.1 ডিগ্রিতে। গত 1.5 দশকে ঢাকায় ভূমির তাপমাত্রা বেড়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে তাপমাত্রার চেয়েও ঢাকায় গরমের অনুভূতি অনেক বেশি থাকে। খাইলাম, সামনে গেলে আবার তৃষ্ণা লেগে যাবে, এই গরমের তাপমাত্রা আবার তৃষ্ণা, সারাদিন যা কামাই তাতে শরবত খেয়ালে। আমাদের এই ভুলের জন্য টেম্পারেচার ডে বাই ডে বাড়ছে। এখন তো আরো বেশি থাকাই যাচ্ছে না। আগে তাও মনে করেন কর্ম করতে পারছি, এখন অ্যাক্টিভ গাড়ি না চালাতে আমাদের জীবন ব্যর্থতা হয়ে যাচ্ছে। এদিকে প্রচন্ড গরমে নাজেহাল খেটে খাওয়া মানুষ। গরমে কষ্ট বাড়লেও কমেছে আয়। গাবতলীতে ইট কাঁধে বহন করা শ্রমিকরা আগের মতো কাজ করতে পারেন না। তাদের অপেক্ষা কখন গরম কমবে। আগে ঘন্টার ঘন্টা কাম করছি, গরম লাগছে না, এখন গরম লাগে অতিরিক্ত। এখন তো ধরেন গরমে কাজ খুব কমে গেছে, বুঝাইছো, মানে যে খুব জুলুম পড়ে। গরমে তো কষ্ট হই, কাজও অনেক কমে গেছে। এখন মনে করেন পাঁচবার নিয়ে বসা লাগে, গরম সহ্য হয় না। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা জানায় সোমবার থেকে উত্তর পূর্ব জেলাগুলোতে তাপমাত্রা কমবে। গতকালকে দেশের চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ, এবং এছাড়াও অন্যান্য কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল, যেটা আজকেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের উত্তরের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, ফলে এইসব জায়গায় আগামীকালকে তাপমাত্রা কমে আসবে। তবে দেশের অন্যান্য অংশে আগামীকালকেও তাপমাত্রা থাকবে। 2-3 দিন পর পশ্চিমা বায়ু সক্রিয় হলে বৃষ্টি বাড়তে পারে বলে জানায় আবহাওয়া দপ্তর। মে মাসের শেষের দিকে একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের স্বীকৃতি পেলেও শপথ গ্রহণে গড়িমসি করায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ নিয়ে সরকারের একটি অংশের বিরুদ্ধে কূটকৌশলের অভিযোগ করেন তিনি। সহযোগিতার অভিযোগ তোলেন স্থানীয় সরকার এবং আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে। হুমায়ুন কবিরের প্রতিবেদন। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুল নূর তাপসকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটে কারচুপির অভিযোগ তুলে তাপসের মেয়র পদ বাতিল চেয়ে সে সময় নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের বিজয়টাকে ছিনিয়ে নেওয়ার আবেদন নিষ্পত্তি করার বিধান থাকলেও বিগত সরকারের হস্তক্ষেপে প্রায় 5 বছর ঝুলে থাকে মামলা। গেল 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নুরুল ইসলাম নূর নৌকা প্রতীকের তাপসকে মেয়র ঘোষণা করার প্রকাশিত গেজেট বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে ধানের শীষের প্রতীকের ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি। নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী গেল 27 এপ্রিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এক সপ্তাহ বেশি অতিক্রান্ত হলেও তাকে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। পুরো মামলাটা এত সুচারুভাবে এবং সম্পূর্ণ আইনানুগভাবে সম্পন্ন করা হয়েছে। এখানে কোনোভাবে তারা বাধা প্রদান করার বা বাধা প্রদান না, আটকানোর তারা সুযোগ এখানে নাই, এবং যার কারণে ইলেকশন কমিশনও সেই অনুযায়ী তারা গ্যাজেট প্রকাশ করেছেন। এখন মানে কাগজে কলমে বলেন বা অফিসিয়ালি বলেন আমি মেয়র। এখন এই বিষয়টা যদি সরকার মেনে নেয়, ভালোভাবে মেনে নিয়ে এবং তারা শপথ গ্রহণের কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে ভালো হয়, এবং আমি আশা রাখি যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনী আইন অনুযায়ী সবকিছু করা হয়েছে দাবি করে ইশরাক হোসেন জানান, শপথ নিয়ে গড়িমসি চলতে থাকলে আবারও আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় থাকবে না। আমি শুরু থেকেই বলে আসছি যে আমি প্রত্যেকটি কাজ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বা হচ্ছে, এটি আমি বিশ্বাস রাখি, তো আমি প্রত্যেকটি কাজ আদালতের মাধ্যমে আইনের শরণাপন্ন হব। আদালত যা নির্দেশনা দিবে সেটি আমি
মানব। মেয়রের আসনে বসলে নাগরিক সেবার মান উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা ও হকারদের পুনর্বাসনের পরিকল্পনা হাতে নেবেন বলে জানান তিনি। গণপরিবহনে যে চরম বিশৃঙ্খলা বিরাজমান রয়েছে এবং বিভিন্ন রাস্তাঘাট এবং চলাচলের ফুটপাত বেদখল হয়ে রয়েছে, এখানে আমাদের মনে হয় কাজ করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নকশাবিহীন ভবনে থাকা হোটেল, রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অগ্নি দুর্ঘটনা সহ অন্যান্য ঝুঁকি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা। বলেন, লাইসেন্স বাতিলের পর এখন এসব রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান শুরু হবে। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 1026টি রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এর বাইরে অসংখ্য হোটেল রেস্তোরাঁ আছে যেগুলোর কোনো অনুমোদন নেই। আবাসিক সহ বিভিন্ন ভবনে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান ভয়াবহ অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দুর্ঘটনা কমানোর উদ্যোগ হিসেবে নকশাবিহীন ভবনে থাকা হোটেল রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। রুফটপ এবং ভবনের অভ্যন্তরে যেগুলি রেস্টুরেন্টের জন্য আবাসিক ভবনে যেগুলি অনুমোদিত না, সেগুলি বাতিল করার আমরা একটা পদক্ষেপ নিয়েছি। তার অংশ হিসেবে আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং বলেছি যে এগুলি বাতিল বলে গণ্য হবে এবং ট্রেড লাইসেন্সটা বাতিল। তবে রাজুকের নকশায় যাদের রেস্তোরাঁ করার অনুমতি নেই, প্রথমে তাদের লাইসেন্স বাতিল করে চিঠি পাঠানো হবে। এরপর যাচাই বাছাই শেষে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। যদি ওনারা রাজুকের কাছ থেকে না নিতে পারেন, অর্থাৎ অবৈধই থেকে যান, তাহলে তো আর এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সেটাই আমাদের জন্য সমীচীন এবং সঠিক পথ হবে। সেই পরিকল্পনায় আমাদের আছে। আমরা অলরেডি আমাদের যে আভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থাপনা, সেখানে কিন্তু আমরা বলেছি যে একদম স্পেসিফিকভাবে ফাইন্ড আউট করতে যে এই ধরনের কতগুলি আছে। এই কাজটা চলমানে আছে। এটা চলমান হয়ে গেলে আমরা হয়তো তালিকাটা ফাইনাল হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ, মানে একটা স্টেপ বাই স্টেপ। নগরবাসীর দুর্ভোগ লাঘব ও নিরাপত্তা নিশ্চিতে যত্রতত্র গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ হোটেল রেস্তোরাঁর বিষয়ে কোনো রকম ছাড় দেয়া হবে না বলেও জানান দক্ষিণ সিটির এই নির্বাহী কর্মকর্তা। প্রাথমিক সতর্কতার পরে যদি ওনারা বিষয়টি কর্ণপাত না করেন বা এটা নিয়ম বহির্ভূতভাবে থেকে যান, তাহলে সর্বপ্রথম যে কোনো সময় আমাদের এটির বিরুদ্ধে যে নিয়মতান্ত্রিক, এটাকে আমরা অনেক সময় অভিযান বলি, অনেক সময় মোবাইল কোর্ট বলি, অনেক সময় হয়তো যেভাবে যে প্রক্রিয়াটা হয় সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কঙ্গোতে 62 জন নিহত হয়েছে। নিখোঁজ আছেন আরও অর্ধশতাধিক মানুষ। এদিকে শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে 21 জনের মৃত্যু ও আরও 35 জন আহত হয়েছে। অন্যদিকে ইকুয়েডরে গেরিলা হামলায় 11 সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার থেকে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কঙ্গোর পূর্ব দক্ষিণ কিভু প্রদেশে কমপক্ষে 62 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও অন্তত 50 জন নিখোঁজ রয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ বন্যা শুরু হয়। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে 21 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও 35 জন। রোববার ভোরে দক্ষিণাঞ্চলীয় শহর কাতারগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনিগলার পথে চালক নিয়ন্ত্রণ হারালে হতাহতের এ ঘটনা ঘটে। ইকুয়েডরে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে 11 সেনা সদস্য নিহত ও 1 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আলতোপুনিনো এলাকায় বেআইনি খনন বিরোধী এক অভিযান চলাকালে সেনাবাহিনী ওই গোষ্ঠীটির আক্রমণের শিকার হয় বলে জানায় রয়টার্স। এই ঘটনায় শনিবার থেকে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি। এদিকে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার আগে শর্তবিহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউক্রেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ সমাপ্ত করার আগ্রহ প্রকাশের বিষয়টি ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, যে কোনো লড়াই অবসানের প্রাথমিক ধাপ হল যুদ্ধবিরতি। এর আগে কোনো পূর্ব শর্ত না রেখে ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি সংলাপের প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন আন্দ্রে অ্যাডামস। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল।
তবে এর আগেই পারস্পরিক সমঝোতায় বিসিবির সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে যাত্রা শেষ হচ্ছে তার। গতকাল মিরপুরে তাকে ফুল দিয়ে বিদায় জানিয়েছেন ক্রিকেটার ও কোচিং স্টাফের অন্য সদস্যরা। এরই মধ্যে নতুন কোচও অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। আব্দুল হামিদের বিদেশ যাত্রা তদন্তে 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি, সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে অধ্যাদেশের খসড়া অনুমোদন। নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত 72-এর সংবিধান সংশোধনের পক্ষে আইন উপদেষ্টা। রাষ্ট্র কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগের 7 প্রস্তাব। আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধের দাবি জুলাই আন্দোলনে আহতদের। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কড়া বার্তা ডিআইজি। এবং দেশজুড়ে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন। ক্ষমা ও অহিংসার বাণীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান বৌদ্ধ সম্প্রদায়ের। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।